আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বসন্ত শুরু হলো, সবাইকে শুভ বসন্ত। হয়তো এই এপিসোডটা যখন যাবে, বসন্তের কিছু দিন পার হয়ে যাবে, কিন্তু পুরো মাসটাই তো বসন্ত, বাঙালির উৎসব। এই সময়টাতে আমাদের সবার মন খারাপ, আমরা জানি আমাদের দেশে একটা সংকটময় অবস্থায় চলছে। আজকে রোজকার মতো আজকেও আমাদের একজন অতিথি আছেন, আপনাদের সবার পরিচিত। এবং আমরা যে অতিথির সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে। আমরা একটা আইডিয়া পেতে চেষ্টা করব। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন শিক্ষাবিদ এবং তিনি একজন গবেষক, আমাদের সবার প্রিয় আরিফা রহমান রুমা। রুমা আপা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আপা। আমার খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে। শুভ বসন্ত। শুভ বসন্ত। আপনি ভালো আছেন? আহ, না, আসলে ভালো আছি। শারীরিকভাবে ভালো আছি, মানসিকভাবে অস্বস্তিতে আছি। কারণ আমার দেশ আক্রান্ত, আমি দেশে যেতে পারছি না। সো এই মুহূর্তে উম, ভালো আছি বলাটা আসলে আহ, ঠিক হবে না, এবং আসলে ভালো নাই। ভালো নাই। না। আমরা কেউই আসলে ভালো নাই, মানসিকভাবে ভালো না থাকলে শরীরও আস্তে আস্তে জবাব দিতে থাকে। আমাদের অবস্থাটা অনেকটা ওরকমই হয়েছে। চলেন আমরা আলোচনা শুরু করি। আম, আওয়ামী লীগ নিয়ে আমাদের কিছু দর্শকদের প্রশ্ন থেকে তো আমরা কিছু একটা প্রশ্ন করি তো। আওয়ামী লীগের এই যে দীর্ঘ রাজনীতির ইতিহাসে এখন বলা হচ্ছে যে 1975-এ যেরকম একটা সংকট, এক ধরনের সংকট ছিল, এখন আরেক ধরনের সংকটের মধ্যে পড়ে গেছে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে গেছে। তো এই সংকট থেকে আওয়ামী লীগ দলটি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে আওয়ামী লীগ অঙ্গাঙ্গিনভাবে জড়িত, দলটি কিভাবে উত্তরণের উপায় কি কি মনে করছেন? আপনার ব্যাখ্যাটা কি? আওয়ামী লীগ হচ্ছে একটি আদর্শের নাম, এবং আপনি কোনোভাবে এটাকে বিলুপ্ত করতে পারবেন না। আমরা সাময়িক একটা হোঁচট খেয়েছি। সেটা হচ্ছে আমরা যারা আওয়ামী লীগের রাজনৈতিক সমর্থক বলেন বা কর্মী বলেন বা নেতা বলেন, তাদের ক্ষেত্রে বলছি। কি বলছেন? হ্যাঁ, এতে আওয়ামী লীগের কিছু হয়নি। হুম। আহ, এবং সেটা হচ্ছে এই যে 5ই আগস্টের যে ঘটনা, এটা তো আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে এটা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুল করেছে, সেই ভুলের খেসারত দিচ্ছে। বিষয়টা, হ্যাঁ, ভুল করেছে ঠিক আছে, কিন্তু সেটা নিজের কাজের ভুল, ব্যাপারটা কিন্তু ওরকম না, বোঝার ভুল বলতে পারেন। কারণ আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার আমরা। হুম, আমরা ইতিমধ্যেই আমরা কিছু ইন্টারভিউ দেখেছি, হুম। এবং হ্যাঁ, যেটা ইউএস এর বিভিন্ন তরফ থেকে, এবং সেটা শেয়ারও করেছেন একদম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আমরা দেখতে যা পারবো, দেখেছি, হ্যাঁ। হ্যাঁ, ডিপ স্টেটের কথা আমরা এখন হুম। সবাই জানি যে ওটার একটা পার্ট। সংশ্লিষ্টতা আছে, তার হ্যাঁ, ফান্ডিংস আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং ডিপ স্টেটটা কি, স্টেটের ভিতরেই আরেকটা স্টেট, রাইট? ডিপ, গভীরভাবে, এবং আমাদের স্টেট দেশে ইনসাইড স্টেট। দেশের লোকজনই সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। আপনি সেখানে আমাকে দায়ী করতে পারেন যে তোমরা কেন বোঝো নাই। সেটার জবাব আছে আমার কাছে। কিন্তু এর মানে এই নয় যে আপনি মানে আওয়ামী লীগের ন্যূনতম কোনো ক্ষতি আসলে করতে পেরেছেন, কিছুই করতে পারেননি আপনি। বরং আমার কাছে মনে হয়েছে যে 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের যে এরকম শক্তি, মানে আওয়ামী লীগ যে শুধুমাত্র তার নেতা কর্মীদের ভেতরে সীমাবদ্ধ না, এটা যে কেবলমাত্র একটি রাজনৈতিক দল না, এটা কিন্তু 5ই আগস্ট না এলে আমি বুঝতাম না। মানে 5ই আগস্টের পরেই দেখেছি যাদের সঙ্গে আওয়ামী লীগের ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা ছিল না সাংগঠনিকভাবে, তারা কিভাবে প্রতিহত করছে, প্রতিরোধ গড়ে তুলছে। আপনি যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, আপনি এখন যাদেরকে দেখছেন, যারা আসলে একদম সম্মুখ সারির যোদ্ধা আপনি বলতে পারেন, তারা কয়জন আওয়ামী লীগের নেতা বা কর্মী বলেন? কেউ কিন্তু না, অধিকাংশই না। বরং আওয়ামী লীগের নেতারাই, তাদের সে অবস্থান আসলে নাই। কারণ এমনভাবে অবৈধ দখলদার ইউনূস সরকার তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে যে তারা মানে সোশ্যাল মিডিয়াতে উপস্থিত হতে পারছেন না।
তো সেই জায়গায় শূন্যস্থান কিন্তু নেই। এরপরে কি আমরা বলতে পারি যে আওয়ামী লীগকে আপনি বিনাশ করতে পারবেন? না, আওয়ামী লীগকে বিনাশ করার বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে অবশ্যই মুক্তিযুদ্ধের আমরা পক্ষের, 1971-এও আমরা অনেক বৈরী অবস্থায় জিতে গেছি, দেশ স্বাধীন করেছি, এবং আজকেও আমরা এই আশাবাদী যে আমরা করব। এই ফোর্স সব সময় আহ, আহ, থাকে, এই বাংলাদেশের পক্ষের মানুষরা বঙ্গবন্ধুর প্রশ্নে অবিচল, 1971 মুক্তিযুদ্ধ স্বাধীন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এগুলোর বিষয়ে অবিচল। আমি জানতে চাইছিলাম যে একটা রাজনৈতিক দলের কিছু মূল্যায়ন থাকে, কিছু পরিকল্পনা থাকে, বা একটা রাজনৈতিক দল, আমি যতই বলি রাজনৈতিক দল আওয়ামী লীগ আমাদের কাছে, যারা আওয়ামী লীগ রাজনীতি করে না, কিন্তু আমাদের কাছে কিন্তু আওয়ামী লীগের একটা মূল্যায়ন আছে। মূল্যায়নটা কি? স্বাধীনতার এই যে এখনো আবারও আমরা বুঝতে পারছি যে আসলে স্বাধীনতার কথা বলতে গেলে, জয় বাংলা বলতে গেলে, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তা, গণতন্ত্রের কথা বলতে গেলে আওয়ামী লীগের কথা বলতে হয়। সেটা একটা পার্সপেক্টিভ সাধারণ মানুষের কাছে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে তার পার্সপেক্টিভটা আমি জানতে চেয়েছিলাম। এর জের ধরে আমি যে প্রশ্নটা আপনাকে করব, যে আপনি নিজেও রুমা আপা অনেক শুনেছেন যে প্রচুর হচ্ছে যে এই মানে আওয়ামী লীগের আজকের যে সংকটাপন্ন অবস্থা, এর পেছনে যেসব কারণগুলোকে দায়ী করা হয়, কিছু তো কারণ আছে না? যেমন এই যে ডিপ স্টেট, বা যারা ইউএস এইডের ফান্ড, যারা কাজ, এগুলো তো হয়েছে না ইনসাইড। এই যে একটু আগে বললেন, বা আমরা বলি স্টেট ইনসাইড স্টেট, একটা রাষ্ট্রের ভিতরে আরেকটা কাঠামো কাজ করছিল। এইটার এই যে হচ্ছিল পুরো বিষয়টা, 16 ইয়ার্স, টু বি এক্সাক্ট 15 বছর 7 মাস আপনারা মানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাই না? তাহলে যে কয়েকটি ব্যর্থতার যে কয়েকটি কারণ উল্লেখ করা হয়, তার মধ্যে যারা নাকি প্রথম সারিতে পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদের একটা ব্যর্থতা, উদাসীনতাও আপনি বলতে পারেন। হয়তো তারা মনে করেছে অনেক বেশি কমফোর্টেবল হয়ে গেছে, হুম। সেটাও আপনি বলতে পারেন। আমি ব্যর্থতার থেকে আমার কাছে মনে হয়েছে, পার্সোনালি আমাকে বলে আমার অবজার্ভ, অনেক বেশি কমফোর্টেবল হয়ে গেছে, সেই জন্য উদাসীন হয়ে গেছে, জিনিসগুলোকে খেয়াল করতে চায় নাই। তো সেই নেতৃত্ব নিয়েই আবার শুনছি যে আবার যদি আসে, বা আবার যদি ওইভাবেই পথ চলার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে যেটা সাধারণ মানুষ মনে করছে যে যে এই বড় দায়িত্ব, এই সংকট কাটিয়ে ওঠার মতো সেই নেতৃত্ব দিয়ে কি সব সম্ভব? এই সংকটটা কাটিয়ে উঠতে পারবে? কারণ দেশের মানুষ কিন্তু আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে, আপনি যাই বলেন। খুব ভালো প্রশ্ন করেছেন। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বিগত বেশ কয়েক বছর, জি। 7-8 বছর, আহ, আওয়ামী লীগের যে মানে পলিসি মেক যারা করছেন, পলিসি মেক, জি। তারা দেখবেন যে তাদের মধ্যে অনেকেই, কেউ জি। কেউ, তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। ওটা তো আর বলা যায় না ওভাবে, আমি বলতে পারি না হ্যাঁ, 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 তাদের আসলে সঞ্চালক কোনো হিসেবে। তারা কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, বা রাজনৈতিক পরিবার থেকেও আসেননি। আমি পরিবার থেকে এই কথাটা বলছি এই কারণেই, আমি কিন্তু রাজতন্ত্রে বিশ্বাস করি না। এই কারণে বলছি যে যখন আপনি আপনার ঘরের ভেতরে এর ভেতর দিয়ে বড় হবেন, রাজনৈতিক পরিবেশের ভেতরে বড় হবেন, তখন না নতুন করে রাজনীতি শেখার কিছু নাই। কিছু নেই। এই যে মানুষের সাথে মেশার, তাদের পালসটা বোঝার, মানুষ কি চায়, এটা তো আপনি ছোটবেলা থেকে ঘর থেকে দেখে আসছেন, বুঝে আসছেন। সো তারা একটু বেনিফিটেড হয় আসলে পলিটিক্স করতে এলে। এনরিচ হয় আর কি, হ্যাঁ, শিখে হ্যাঁ, হ্যাঁ, শিখতে পারে। তাদেরকে আলাদা করে আসলে শিখতে হয় না, লার্ন। শিখতে হয় না। হ্যাঁ। আর এটা আসলে আপনি যদি শিখতে চান, এটা ভেরি ডিফিকাল্ট। মানে হঠাৎ করে হুট করে এসে আমি একদম রাজনীতিবিদ বনে যাওয়া, এটা আসলে এত সহজ নয়। কারণটা কি, একা হচ্ছে মানুষের সঙ্গে মেশার, তাদেরকে বোঝার ক্ষমতাটা, এটা রাতারাতি গড়ে উঠতে পারে না, এটা কোনোভাবেই না। বা সব পরিবেশ, সব ধরনের চিন্তাটাকে রিসিভ করে সেটাকে তার মতো করে রিপ্লাই দেওয়া বা তৈরি করা। হ্যাঁ, যেমন আমি চাইলেই, আমি যেটা বিশ্বাস করি, আমি যেহেতু এডুকেশনের ছাত্রী, তো আমি জানি যে আমি যখন একটা কারিকুলাম তৈরি করব বা একটা কন্টেন্ট কোনো একটা ক্লাসের হলো, আমাকে কিন্তু খেয়াল রাখতে হয় যে আমার দেশের মানুষের ফিলোসফিটা কি, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, ওদের সোশিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, তাদের সাইকোলজিটা কি। 4টা ফ্যাক্টর কিন্তু আমাকে জানতে হয়। রাজনীতিরও
ঠিক তাই। আমি যখন একটি এরিয়ার বা একটা দলের বা একটা দেশের রাজনীতিটাকে লিড করব, আমার ওই দেশের মানুষের ফিলোসফিটা বুঝতে হবে। তাদের সোশিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি না মেশেন তাদের সঙ্গে না খান, না চলেন, না বলেন, আপনি কেমন করে হুট করে যে আপনি সেটা আসলে বুঝবেন? হিস্ট্রি না হয় আপনি পড়ে বুঝলেন, কিন্তু হিস্ট্রি মানে শুধু দেশের হিস্ট্রি না, প্রতিটা এরিয়ার। যেমন ধরেন আমার বাড়ি হচ্ছে একটু দক্ষিণ দিকে বাংলাদেশের। সো আমি যদি উত্তরাঞ্চলে যাই, আমি কিন্তু একটু পার্থক্য থাকে, তো কালচারালি একটু পার্থক্য হ্যাঁ থাকে, হ্যাঁ, কালচারাল, মানসিকতা, ফুড, রুচি, এভরিথিং। রুচি রুচি, চিন্তার, হ্যাঁ, হ্যাবিট, সব, ভাষা, স্বভাব, এভরিথিং আঞ্চলিক প্রভাব। একটা হ্যাঁ স্বভাবের একটি, হ্যাঁ, হ্যাঁ। ওটা কিন্তু আমি রাতারাতি বুঝতে পারবো না। তো হুম, আপনি আমাকে ধরে নিয়ে উত্তরাঞ্চলে একটা জায়গায় প্রতিনিধি করে দিলেন, আর আমি রাতারাতি খুব ভালো প্রতিনিধি হয়ে উঠবো, এটা আসলে ডিফিকাল্ট। তো ওরকম। তো আশা করছি আমাদের নেতৃস্থানীয় যারা আছেন, আমাদের ভুল সে দায়িত্ব স্বীকার করতে হবে, সে দায় স্বীকার করে, বা আমরা বুঝবো যে দায় স্বীকার করেছেন যখন আহ, মানে সঠিক নেতার হাতে নেতৃত্বটা যাবে প্রতিটা সেক্টরে। যেমন ধরেন আপনার কৃষি বিষয়ক সম্পাদক, তিনি যদি একেবারেই যদি মনে করে যে আচ্ছা আওয়ামী লীগের, আমি আমি কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি, এটা শিক্ষা বিষয়ক সম্পাদক হতে পারে। আমি আমি কৃষক লীগ বলতে চাই, কারণ হ্যাঁ, কৃষক লীগের আমি স্টাডি করেছি। তো কৃষক লীগের যারা আছেন তারা, কৃষক লীগের কৃষির ইন্টারেস্ট থাকতে হবে তো, আপনার তো সেক্টরে ইন্টারেস্ট থাকতে হবে না? রাইট, এবং আপনি বোঝেন কিনা, আপনার বোঝেন কাজটা কি। কিনা। হ্যাঁ, আমি একটা সম্পাদক হয়েছি তো আমি জাস্ট কোনো কথা নাই, একটা ওই কমন একটা বক্তব্য দিচ্ছি, এটাই যদি বুঝছি। রাজনীতির কাজ হয়, ওই রাজনীতি আর চলবে না। ওই রাজনীতি দিয়ে, কারণ আপনার আজকে যে বাচ্চাটা, আমাদের যারা বাচ্চা, আপনি তাদেরকে লিড করবেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে, তাদেরকে আপনি দিক নির্দেশনা দিবেন। সো আপনার আন্তর্জাতিক যে রাজনীতি, এই যে চেঞ্জ, এই যে আপনার সমস্ত কিছু তো চেঞ্জ হচ্ছে এবং প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এত, এখন বিশ্ব এত দ্রুত চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে ওই বোধ প্লাস আপনার দেশের মানুষের সঙ্গে এই ব্রিজিং, এইটা করার ক্ষমতা না থাকলে, সেই নেতাকে নিয়ে যদি আপনি আবার আওয়ামী লীগ পরিচালনা করাতে চান, তাহলে আসলেই হতাশ হবে। কারণ আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে বাংলাদেশের মাটি, বাংলাদেশের আবহাওয়া, আমাদের যে চিন্তা, মানে এটার একটা কমপ্লিট সলিউশন আমার কাছে মনে হয় বাংলাদেশে আওয়ামী লীগ। আমাদের আওয়ামী লীগের যে মূলনীতিগুলো একদম মানে এই মাটির থেকে আসছে কিন্তু, তাই না? এটা কোনো জায়গা থেকে আরোপিত নয়। তো ওইটাকে ধারণ করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য আওয়ামী লীগটাকে অবশ্যই ঢেলে সাজাতে হবে। থ্যাংক ইউ রুমাপা, আপনি খুব স্পষ্ট করে কথাটা বললেন। অনেকে এটা বলতে চায় না, বাট আপনি বলেছেন, সেই জন্য আম, আমার ভালো লেগেছে যে স্পষ্ট করে এই কথাটা স্বীকার করে নেওয়া, যে আসলে এক কথায় বললে প্রপার জায়গায় প্রপার মানুষটা ছিল না। মোস্ট অফ দ্য কেসে ছিল না, একদম বলবো না, বাট খুব কম। বাংলাদেশের আওয়ামী লীগের গত 7-8 বছর যদি পর্যালোচনা করি, একদম শুরুটা, আমি প্রথম টেনিয়রটা না হয় বাদই দিলাম। এই প্রসঙ্গে আরেকটা বিষয় যেটা জানতে চাই, আওয়ামী লীগ টানা মানে 18 বছর কিন্তু 18 না, 15 বছর 7 মাস দেশ পরিচালনা করেছে, এবং আওয়ামী লীগ সিগনিফিকেন্টলি উন্নতি করেছে, যথেষ্ট উন্নতি যেটাকে বলে, যে এটা আসলে মানে দেশের কেন উন্নতি। ওইভাবে দেশের উন্নতি, মানে আওয়ামী লীগের উন্নতি না, দেশের উন্নতি, হুম, বাংলাদেশের উন্নতি, এবং এটা একদম রিমার্কেবল হুম, পৃথিবীতে আপনি যদি পর্যালোচনা করেন। কিন্তু তাদের রাজনৈতিক কৌশল বা যে কোনো কারণেই হোক, কোনো কিছুই তারা পাবলিকের কাছে ওইভাবে পোট্রে করতে পারে নাই। উল্টা বিরোধীরা অনেক শক্তিশালী হয়ে তাদেরটা পোট্রে করেছে, তাই তো? এখন আওয়ামী লীগের একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে যখন দেশের কট্টর মানে আওয়ামী লীগের বিরোধীদের কিন্তু আমাদের দেশে অভাব নাই। আমরা বলি স্বাধীনতার পক্ষ, মানে আওয়ামী লীগের একটা পক্ষ, অ্যান্টি আওয়ামী লীগ, এটা কিন্তু আমরা বলি, তাই না? হুম, অনেক কট্টর বিরোধী দল আছে, বিরোধী পক্ষ আছে। কিন্তু অনেক সময় দেখেছি যারা এই যে মিডল মাঝখানে আছে, যারা আসলে অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, এরকম কিন্তু একটা মাঝখানের মানুষ আছে, অনেক বড় একটা পোর্শনের, আপনি যদি বলেন, ওরকম একজন মাঝখানে মানুষ আছে। কিন্তু আওয়ামী লীগের একটা টেন্ডেন্সি হচ্ছে, মানে একটু যদি সমালোচনা বা একটু যদি কোনো কিছু করে, অ্যান্টি আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দেওয়া। এটা কিন্তু গত 16 বছর রুমা আপা হয়েছে, হয়নি? হয়েছে। আমি বলবো, দূরে হ্যাঁ। সরিয়ে দেওয়া,
আন্টি আওয়ামী লীগ, ও তো আওয়ামী লীগ না, ও তো এই, ও তো এই করে করে কিন্তু প্রচুর যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা দূরে সরে গেছে। এবং সেই সুযোগটা পরাজিত শক্তি কিন্তু এখন নিচ্ছে। এখন মাঝখানে তারা দুলছে পেন্ডুলামের মতো। তো এই ক্ষেত্রে এখান থেকে যে একটা চিন্তা, এটা থেকে কাটিয়ে ওঠার আওয়ামী লীগের সামনের পদক্ষেপটা কি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না গত 7 মাসে। সেজন্য বলছি। এই জন্যই বলছি যে এই যে অরাজনীতিবিদরা যখন রাজনীতির দখল নিয়ে নেয়, তখন তো সে এইগুলো করবেই। আমি যখন রাজনীতি করব, বা আমি ধরেন একটা ব্যক্তি একটা পজিশনে আছি, তখন আমার সমালোচকই হচ্ছে আমার সবচেয়ে বড় বন্ধু। যিনি আমার সামনে সারাক্ষণ আমার প্রশংসা করছেন, তিনি আসলে আমার বন্ধু না। ওই প্রশংসাটা আপনি আমার আড়ালেই করুন, আমার সামনে এসে আমার সমালোচনাটা করুন, আমার ত্রুটিটা ধরিয়ে দিন যে আপনার এই এই সমস্যাগুলো আছে। এই এইটা মেনে নেওয়ার ক্ষমতা, বা এই যে এটাকে হজম করা, এটাই হচ্ছে রাজনৈতিক প্র্যাকটিস। প্রকৃত রাজনীতিবিদ কিন্তু কখনোই আপনাকে সঙ্গে সঙ্গে দূরে ঠেলে দিবেন না, বরং চাবেন যে ও কেন মানে আমার সঙ্গে এরকম একটা বৈরী আচরণ করছে, বা আহ, আমি কি বোঝাতে পারিনি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। আমি তো আপনাকে আমার শত্রু বানাবো না, বরং আপনি কেন রাগ করে আছেন বা ভুল বুঝে আছেন, আমি ভুলটা ভাঙিয়ে দিব যেন আপনার সমর্থনটা আমার প্রতি চলে আসে। কারণ আমি রাজনীতি দল যেটা, জনসমর্থন না থাকলে তো ওই রাজনৈতিক দলের আসলে তার যে উদ্দেশ্য সেটা সে ফুলফিল করতে পারবে না। কাজে আমার আদর্শটার বিস্তার ঘটানোর জন্য, আমার আদর্শ অনুযায়ী দেশটা পরিচালনা করার জন্য আমার কিন্তু মানুষকে সাথে লাগবে, মানুষের সমর্থন লাগবে। বোঝাতে হবে মানুষ যেন ভালোবেসে আমাকে সমর্থন করে, জোর করে না। তো সেটার জন্য তো আমাকে মানে আমি আমি বলি যে রাজনীতিবিদ হবেন হচ্ছে লাভ কালেক্টর, রাইট? নট টোল কালেক্টর। তো ওই এক্স্যাক্ট। জায়গা থেকে হ্যাঁ, এটাই হচ্ছে অরাজনীতিবিদরা আমাদের দলে এসে আসলে এই সমস্যাগুলো ঘটিয়েছে। এবং বিএনপিকে দেখে বিএনপির মতো হতে চাওয়া, এর চাইতে বড় নির্বুদ্ধিতা আর কিছু নাই। বিএনপির জন্ম কোথায়? বিএনপি তো কোনো একটা আহ, মানে কু করে একটা দেশ দখল করে সেখান থেকে একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্ম। আওয়ামী লীগ তো তা নয়। কাজে আমি যদি বিএনপির মতো হতে চাই, তো মানে তখন আমার বিপর্যয় আর ঠেকাবে কে? তাই না? আরেকটা কথা আমি আপনার মনে হয় বলা উচিত, যেহেতু সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের মতো একটা এত বড় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল যারা পরিচালনা করছেন তারাই আবার মন্ত্রী, তারাই আবার এমপি। ইটস নট ফান, রাইট? আপনি এত বড় একটা রাজনৈতিক দল চালাবেন, আবার সরকারও চালাবেন। আপনি যদি আলাদা না করে ফেলেন, আলাদা না করে ফেললে এই এই যে এই মানে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এরকমই কিন্তু হতে থাকবে। আপনাকে অবশ্যই সংগঠন যারা চালাবেন তারা তাদের মতো করে, কারণ এটা একটা, আমার কাছে মনে হয় একটা প্যাশন, সে প্যাশনেটলি সে কাজটা সে করবে। সে যদি তাকে মন্ত্রী হয়ে অফিসে বসতে হয়, পার্লামেন্টে যেতে হয়, দেশের মানুষের এই মানে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে হয়, তাহলে সে রাজনৈতিক একটা আদর্শটাকে সে কিভাবে মডিফাই করে বা কিভাবে মানুষের কাছে পৌঁছে গভর্নমেন্টটাকে চালানোর জন্য, আমি তো জ্বালানি তৈরি করে দিব, দল জ্বালানি তৈরি করে দিব, সেই জ্বালানি দিয়ে আমার সরকার চলবে। আমার রাইট? কিন্তু এইটাও যদি এতদিন পরে আসলে আমার বলতে, আমি অনেক ছোট মানুষ এবং আমার কোনো পদ পদবি না নেই, রুমাপা, আমি সাহস করে বলে ফেললাম, হ্যাঁ। তীক্ষ্ণতার জন্য, বুদ্ধির জন্য বা সাহসিকতার জন্য তো বয়স ব্যাপার না। এই প্রসঙ্গে আপনি যেহেতু বললেন, আমি বুঝতে পারছিলাম না বলবো কিনা, মনে হলো তাই এখন বলি। যে দেখেন, আপনি রাজনীতিবিদ, আওয়ামী লীগের মতো একটা সংগঠন চালানো, আবার মন্ত্রী হওয়া, এমপি হওয়া। আপনি দেখেন ছাত্রলীগের ভেতরে অনুপ্রবেশকারীরা ছাত্রলীগের ইমেজটা খারাপ করে দিল। আমি বলবো যে জেনুইন যারা ছাত্রলীগ করতো তারা কিন্তু এটা করেনি, অনুপ্রবেশকারীরা পারপাসলি এই কাজটা করেছে। এবং যখন নাকি ছাত্রলীগের যে খবরটুকু আমরা পেয়েছি বাইরে থেকে, ছাত্রলীগের কাউন্সিল হতো, আপনি জানেন একটা প্রক্রিয়া আছে, বড় বড় নেতারাও পর্যন্ত যায়, একটা আলোচনা হয়, কারা হচ্ছে প্রত্যেকের ধরে ধরে জানে, তাদের হিস্ট্রি জানে। এগুলোর তো তাদের সময় ছিল না। মানে সিনিয়র নেতাদের, ওনারা ব্যস্ত ওনাদের কাজে, সাংগঠনিক সম্পাদক আপনি যদি যাদেরকে বলেন, তারা, ছাত্রলীগ তো একটা উইং, আওয়ামী লীগের একটা উইং, আপনি স্বীকার করেন বা না করেন, তাদের তো একটা একটা মনিটর থাকতে হবে। তো এটা হয়েছে যে সবকিছু সবকিছু একটা কেন্দ্রের কাছে, একটা সার্টেন পিপলের কাছে চলে গেছে। তো সেই জন্য যে হচ্ছে কোনোটাই আর
না হয়েছে দল গোছানো, মানে শেষমেশ অনুপ্রবেশকারীরা ঢুকে এরকম একটা। তো এই জন্য যে গত 7 মাসে কিন্তু আমরা যারা কাজ করছি, বাংলাদেশের জন্য কাজ করছি, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের জন্য কাজ করছি, উম, আমরা দেখতে পাচ্ছি না যে আওয়ামী লীগ কি আসলে এই বিষয়গুলোকে কনসিডার করছে। আওয়ামী লীগ সরি বলবে এগুলো না, যে আসলে কি ওনারা এগুলাতে কোনো সিগনিফিকেন্টলি আছে, ঠিক আছে এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে, না, সেটা আমি কিছু জানতে চাচ্ছি। কিছু জায়গায় আসলে পৌঁছাবো। আমি জোর করে হলেও করাবো, এটা আমি একদম ইয়ে হ্যাঁ। করে বলছি, প্রকাশ্যে বলছি যে আমি এটা করাবোই। যেমন ধরেন, আমি আন্তর্জাতিক বিষয়ক কমিটি যদি ধরি, জি আমি জি। যেহেতু মিশনে কাজ করতাম, দূতাবাসে কাজ জি জি। করছি, সো আমার একটা এখন এটার প্রতি একটা ইয়ে চলে আসছে, ন্যাক চলে আসছে। জি, অবশ্যই আপনার কি এক্সপিরিয়েন্স আছে। নাইসলি, কি নাইসলি এই উপকমিটিটাকে তৈরি করা যেত এবং কি জি, দারুণ ভাবে তাদের কাজে লাগানো যেত। কাজে লাগানো এখন যেত। আমি বুঝতে পারছি, হ্যাঁ, যে ধরেন আমি এরিয়া ওয়াইজ, আমার ওটা আবার ছোট ছোট ভাগ থাকবে, এটা এরিয়া, এই এরিয়া, এই এরিয়া, তারা তৈরি হবে, তারা ওই দেশের খোঁজ খবর রাখবে, তারা সে দেশে যাবে, সে দেশের লিডারদের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হবে। সেটাই। উপকমিটির যারা ধরেন হ্যাঁ। সাউথ এশিয়া, তারা সাউথ এশিয়াটা টেক কেয়ার করবে, দেখবে, অবশ্যই। সেখানকার রাজনীতি বুঝবে, সেখানকার রাজনীতিবিদ, থিঙ্ক ট্যাঙ্ক, মানে সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, তাদের সঙ্গে তাদের একটা যোগাযোগ তৈরি হবে। তারা রিপোর্ট দিবে কি হচ্ছে না হচ্ছে। একটা নাইস না, একটা মজার তো, জোস কাজে কিন্তু এরকম। এতে করে এনরিচও তো হবে ভিতরের হ্যাঁ, এবং মানুষ। হ্যাঁ। আপনার ফিউচারে আপনি দেখেন যে আমেরিকার দিকে যদি তাকান, এখানকার সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় ডিপ্লোমেট হিসেবে কাজ করে নন ক্যারিয়ার ডিপ্লোমেট। পল কাপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক, হ্যাঁ, ওনাকে কিন্তু আহ, এই সরাসরি সেখান থেকে এনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। হুম। উনি সাউথ এশিয়ান স্টাডিজের উনি একজন এক্সপার্ট, হ্যাঁ, এবং সিকিউরিটি বিশেষজ্ঞ। উনি এই বিষয়ে, এবং নিশ্চয়ই ওনাকে যে আনা হয়েছে, ওনার ব্যাকগ্রাউন্ড এটা যাচাই করে এটার সাথে উনি সম্পূর্ণভাবে যায়। একজন ক্যারিয়ার ডিপ্লোমেটের কিন্তু যা করা সব করতে পারবেন না, কারণ তাকে কিন্তু প্রতি গভর্নমেন্টকে সার্ভ করতে হবে। সো তার আসলে কর্নিক কাজের বাইরে আর কিছু করার সুযোগ থাকে না। বা যদি একজন নন ক্যারিয়ার ডিপ্লোমেট হয়, তাহলে তো সে তার দলের জন্য, শুধু দেশ এবং দল তার আদর্শ অনুযায়ী কিন্তু সে প্যাশনেটলি কাজটা করবে। তার জন্য কাজটা করা সহজ, কিন্তু তৈরি করতে হবে তো। আমি দেখি নাই যে এভাবে তৈরি করা হয়েছে। আমাদের একটা প্রচার কমিটি, আমি নিজে ছিলাম প্রচার কমিটিতে দীর্ঘদিন। সো মানে আমি আমি দেখেছি যে মানে কি হেন তেন ভাবে আর কি যাচ্ছে তাই ভাবে একটা প্রচার কমিটি চলছে, প্রচারের কাজ চলছে। ওই গতানুগতিক আমি পোস্টার ছাপাচ্ছি, পোস্টার দিচ্ছি। আহ, আমাদের সময় যখন আমাদের ডক্টর হাসান মাহমুদ, উনি যখন পররাষ্ট্র, সরি, আমাদের প্রচার সম্পাদক ছিলেন, তখন এসডিএম স্যার ছিলেন অ্যাডভাইজার, তখন তাও আমি দেখেছি যে কিছু কাজ করেছেন, তখন আমি ছিলাম এটার সঙ্গে। কিছু পাবলিকেশনস, কিছু বুকলেট তৈরি হতো এভরি ইয়ার, গভর্নমেন্টের কি উন্নয়ন কাজ টাজ হচ্ছে। কিন্তু এটাকেও, যেহেতু উনিও তখন মন্ত্রী, তো ওনার তো পুরো সময় দেওয়া সম্ভব না, উনি এমপি। বাট উনি যদি ফ্রি হতেন, যে উনি শুধু, ওনার এলাকা দেখতে হচ্ছে, ওনার জনগণ দেখতে সম্ভব হচ্ছে, না তো। ওনার আওয়ামী লীগ, দরকার আওয়ামী লীগ সম্ভব এত না। ছোট জিনিস না তো, একটা ক্লাব না ছোট তো জিনিস, আওয়ামী ইটস লীগ, হিউজ। এটা ক্লাব না। এবং আমাদের দেশের সাইজ ছোট হলো, ল্যান্ড ছোট হলে মানুষ তো অনেক বেশি। মানুষ, পপুলেশন হ্যাঁ, হিউজ। হ্যাঁ, কাজে এই প্রচার কমিটিটাকেও দেখেছি যে কি নাইসলি কাজ করা যেত। এই দেশের কারো দায়িত্ব থাকবে আপনার ইলেকট্রনিক মিডিয়াতে কি হচ্ছে, প্রিন্ট মিডিয়াতে কি হচ্ছে, ওই কান্ট্রিতে কি হচ্ছে, ওই আন্তর্জাতিক কমিটি থেকে আমি নিয়ে আসবো, মানে এই সমন্বয় থাকবে। সে আমাকে ডেলিভারি দিবে যে এটাই করো, এটা দাও। একটা রিসার্চ সেল থাকবে, প্রতিটা ইয়ার ছোট ছোট রিসার্চ সেল থাকবে, কি কাজ হচ্ছে। তো হয় নাই কিছু মানে হয় না আসলে। আশা করি হবে হ্যাঁ, সামনে মানে নিশ্চয়ই। আমি খুব সিরিয়াসলি আসলে এই প্রস্তাবটা রাখতে চাই হ্যাঁ, যে দল এবং সরকার যেন আলাদা হয়। আলাদা হয়। এই যে আপনার কাছ থেকে একটা খুব সিগনিফিকেন্ট একটা আপনার চাওয়া, এবং আমারও মনে হয় সাধারণ মানুষও মনে করবে যে দুইটা আলাদা করলে দুইটা দায়িত্ব যারা যারা পালন করবে তারা ভালো করে পালন করতে পারবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাকে এই প্রসঙ্গে, আপনি যে গবেষণার কথা বললেন, যখন নাকি 6 মাস এরকম হচ্ছিল আমরা কাজ করছি, আমাদের কিছু ইনফরমেশন হয় না দরকার, তা আপনাদের একটা গবেষণা সেল ছিল, আমি নাম বলতে চাচ্ছি না, আমরা ওদের সাইটে গেলাম বা একে তাকে জিজ্ঞেস করলাম যে এই ইনফরমেশনটা পাওয়া যাবে কিনা, কোনো কিছুই পাইনি। তো আমি কাইন্ড অফ হোপলেস হয়েছি যে আসলে ইনফরমেশন, যে এটা এমন কোনো ইনফরমেশন না, লাইক ফর এক্সাম্পল আমি কোটার
হুম, কি আছে, কি ছিল, কেন, এটার একটা কংক্রিট ইনফরমেশন, এটা তো ওপেন থাকার কথা। তো আওয়ামী লীগের গবেষণা সেল যারা কাজ করে, এত বড় নামি দামি, তাদের কাছে যদি মিনিমাম ইনফরমেশন না থাকে, যখনই বলি নাই, যেমন 32 নম্বর নিয়ে আমরা কাজ করবো, 32 নম্বরের একদম খুব সুন্দর করে ভালো কোনো ইয়ে আছে যেটার কপিরাইট প্রবলেম হবে না। কারণ আমাদের কাজ করতে গেলে তো আমাদের উম, মানে আমরা আমরা কাজ করছি নিজের ইয়েতে, কিন্তু আমাদের তো অনেক কিছু, আবার এটা যদি একটা কপিরাইট প্রবলেমে পড়ে যায়, সেরকম কিন্তু আমরা পাই না। সো এই জিনিসগুলাকে আপনারা যদি সামনে, ভালো দিন আসবে, আওয়ামী লীগের ভালো দিন আসবে, দেশের মানুষের ভালো দিন আসবে, তাইলে আমার মনে হয় আপনারা এই জিনিসগুলো যদি একটু নজরে আনেন, তাহলে হয়তো ভালো হবে। যেটা আপনি আপনি চেষ্টা করছেন আপনার প্ল্যাটফর্ম থেকে বা আপনার জায়গা থেকে, আশা করি আমি আপনি বলবো আর কি, আমি চিৎকার করে করে বলবো। না শুনলে আরো জোরে চিৎকার আমার করে। মনে হয় শুনবে, আমার মনে হয় এখন শুনবে, না শোনার কিছু নেই। এই প্রসঙ্গে আরেকটা কথা রুমা আপা, আওয়ামী লীগের এই যে সংকটে, কিন্তু আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ মানেই বাংলাদেশ মুক্তিযুদ্ধ, এবং বিভিন্ন সংগঠন কাজ করছে, বিশেষ করে প্রবাসে, কারণ বাংলাদেশের ভিতরে তো মানুষের কাজ করার এত হুম, হুম, অসুবিধা, হুম, বাইরের মানুষ কাজ করছে। তো আমরা আসলে আম, লক্ষ্য করছি যে এই যে ফর এক্সাম্পল আপনি রুমা আপা আমাদেরকে সময় দিয়েছেন, আপনি এসছেন, তার মানে কি আপনার ওই উইলিংনেসটা আছে যে আচ্ছা ঠিক আছে আমরা নতুন, কিন্তু আপনি এসছেন কথা বলতে, আমাদেরকে সময় দিয়েছেন। আওয়ামী লীগ কি কখনো এরকম ভাবছে যে এই যে ছোট ছোট প্ল্যাটফর্ম যারা কাজ করছে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে বা একটা আমব্রেলার নিচে নিয়ে এসে তাদের তাদেরকে আওয়ামী লীগের মেসেজটা দেওয়া যে আমরা এইভাবে এইভাবে করছি, যে দিকভ্রষ্ট হয়ে তোমরা না ঘুরো, আমরা এইভাবে এইভাবে করছি, এইভাবে এইভাবে আমরা ভাবছি, একটা পজিটিভ, এই মানুষগুলাকে যে যারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে মুক্তিযুদ্ধের প্রশ্নে, আমি দলের কথা বলছি না, কারণ আওয়ামী লীগেরও প্রশ্ন একটাই গোল, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতা, আমাদের সংবিধান, চার নীতি, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের প্ল্যাটফর্ম গুলোরও কিন্তু তাই। সেই জন্য জানতে চাচ্ছি এরকম আপা, কি কিছু এটা ভাবনা আছে? ভাবার সুযোগ পেলে আসলে খুবই ভালো লাগতো, কিন্তু আহ, প্রকৃত সত্য যেটা, মানে এখনো ট্রমা কাটিয়ে উঠতে পেরেছে, এখন ধরে একটু পেরেছে, কিন্তু বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সবার। সবার মেরে ফেলেছে, হয়তো আমার নিজের কর্মীটাকে মেরে ফেলেছে, মেরে মেরে তো গাছেও ঝুলিয়েছে, আপনারা দেখেছেন। উফ, হ্যাঁ। বললা, হ্যাঁ। তো ওখান থেকে বের হয়ে আসা, তারপরে কেউ তো দেশে থাকতে পারছে না, কেউ তো বাড়িতে থাকতে পারছে না। আবার যারা ধরেন নিজে কোনো জায়গায় লুকিয়ে আছে, সেভ হয়েছে, কিন্তু তার পরিবারকে, তার মা, বোন, ভাই, তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আমাদের কথা যারা বললেই ছাত্রলীগ করতো, তারা কেউ পড়াশোনা তাদের জীবন থেকে এই যে হারিয়ে গেছে যাচ্ছে, জানি না কত বছর বা কত কত সময়। বছর। হ্যাঁ, পরীক্ষা দিতে পারছে না, তাদেরকে চুল ধরে ধরে আপনি দেখেছেন মেয়েগুলোকে কিভাবে মেরেছে আপা, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। সো যার ফলে না এখনো মানে একটা যুদ্ধাবস্থায় আসলে এই মুহূর্তে, মানে আওয়ামী লীগ তার নিজেকে গোছানোর চাইতে বাংলাদেশটাকে কিভাবে সেভ করা যায়, আমি যতদূর কথা বলে জানি এটা নিয়ে হুম, আসলে তারা বেশি কনসার্নিং। বেশি ফোকাস করছে, হ্যাঁ, এটা হ্যাঁ, একটা পেলাম। এটাই বেশি, যে আগে ভাবে আমার দেশটা বাঁচুক। বাচুক। কারণ হ্যাঁ, দেশটা বাঁচলে পরে আস্তে আস্তে গুছিয়ে নেওয়া যাবে, একটা কিছু করা যাবে। তো এখন তো আসলে আমার দেশ আক্রান্ত হয়েছে আপা। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটাও ভালো, নিশ্চয়ই আপনারা কাজ করছেন। আমি আরেকটা বিষয় জানতে চাই যে এই যে জাতিসংঘের একটা রিপোর্ট পেশ করা হলো, মানে তারা যে চাপে পড়ে, বা গভর্নমেন্ট, ইউনুস সরকার হেল্প করে নাই, তারপরে তথ্য প্রমাণ যারা তাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে, তারা জামাতের ছেলেপেলে, ছাত্র শিবির করা ছেলেপেলে, এবং সেখানে একটা একটা জায়গায় তারা উল্লেখ করেছে মাইনরিটি কমিউনিটি এবং ইন্ডিজিনিয়াস পিপলকে পারপাসলি আহ, আহ, তারা আক্রান্তের শিকার। এবং আপনারা জানেন যে জেনোসাইডে কিন্তু এটা একটা প্যারা, এটা কম্পোনেন্ট। একটা হ্যাঁ, লাইন আছে, হ্যাঁ। তো হ্যাঁ, হ্যাঁ। মানে সার্টেন পিপলকে আপনি যদি হুম, 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 আক্রমণ করেন বা তাদের কনভার্ট করার চেষ্টা করেন, বা তাহলে হুম। এগুলা জেনোসাইডের আওতায় পড়ে। তো এই যে সার্বিক বিষয়টা, এখানে অনেক কিছু আছে যেটা নাকি, যদিও বাংলাদেশের প্রিন্ট মিডিয়া অনেক অন্যভাবে করেছে, তাদের চাপ থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু আছে যেটা নাকি আমরা আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশের মানুষ যে আক্রান্ত হচ্ছে সেটাকে পোট্রে করা যায়, এবং সেটাকে আমরা ক্যাম্পেইন করতে পারি, যেটা আমাদের অতিথি বলছেন যে শুধু ইমেল করে শেষ করলে হবে না, এটাকে একটা ক্যাম্পেইন করা যায়। তা আপনারা কি এরকম কিছু ভাবছেন? আপা, মানে আমি, খুব আপনি যদি জাতিসংঘের পুরো রিপোর্টটা দেখেন, অনেক বড় রিপোর্ট। এক, অনেক বড় রিপোর্ট, হ্যাঁ, হ্যাঁ। এক হচ্ছে যে সেখানে কিন্তু মেথোডোলজি তো একটু ভুল আছেই, যেমন আপনি যে একটু না, সার্ভে অনেক ভুল।
হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে একটু বিনয় করে বলছিলাম। হ্যাঁ, অনেক ভুল, মানে হ্যাঁ, একদমই আপনি বাজে যে আর কি। ডাটা কালেকশন করেছেন, মানে ফ্রম হোয়ার, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। যারা আক্রান্ত হয়েছে, যাদের যাদের নামে অভিযোগ, তাদের কি হুম। আপনি ইন্টারভিউ করেছেন কিনা? হ্যাঁ, করেন নাই। হ্যাঁ, আচ্ছা, ওই প্রশ্নটাও করেছি আমি। আরো অদ্ভুত হচ্ছে যে তারা অনেকে দেশে আছেন, যেমন ধরেন যারা, যেসব কর্মকর্তা, যারা সরকারি কর্মকর্তা, কর্তা। তাদের বিরুদ্ধে অভিযোগটা আছে, আপনি তাদের কাছ থেকে ডাটা নিচ্ছেন না, ইন্টারভিউ করছেন না। এই অন্তর্বর্তী সরকার, এই দখলদার সরকার, যারা ওই ষড়যন্ত্রে যুক্ত, আওয়ামী লীগকে হটিয়ে দিয়ে যারা দেশ দখল করেছে, তারা হচ্ছে আপনার সোর্স। সেখান থেকে সোর্স। আপনি কি ডাটা পাবেন? আচ্ছা, নাম্বার ওয়ান, আমি একটা পর্ব বায়াসড। বললাম, হ্যাঁ। হ্যাঁ। আর একটা পর্ব হচ্ছে, আহ এইখানে কিন্তু 5ই আগস্টের পরের ঘটনাগুলো কিন্তু এসেছে। হ্যাঁ। এই যেমন আপনি বললেন যে একটা আপনার মাজার ভাঙার কথা আসছে এখানে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদেরকে যে জ্বালিয়ে 15 দিন তাদেরকে দেওয়া আটকে হয়েছে, রাখলো, জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওখানে এবং যেতে দেয় নাই। হ্যাঁ, এবং ধর্মীয়ভাবে যারা সংখ্যায় কম বাংলাদেশে, তাদের পর যে একদম নির্দিষ্টভাবে অ্যাটাক করা, মানে জেনোসাইড আর কি, পুরো জেনোসাইডটা যে ঘটানো হয়েছে সেই কথাগুলো কিন্তু এখানে বলা হয়েছে। সেটা অবশ্য বাংলাদেশের প্রিন্ট মিডিয়া বলতে পারছেন না, কারণ বাংলাদেশের যারা সাংবাদিক, তারা লুকিয়ে লুকিয়ে আমাদেরকে অনেক ইনফরমেশন দেন। হ্যাঁ, বলছি যে শুনছি যে চাপে হ্যাঁ, আছে। হ্যাঁ, চাপে মানে কি? খুনের আসামি দিয়ে ফেলবে আপা। চাপ মানে কি? চাপ তো সাধারণ চাপ না যে এই ভয়ঙ্কর। লোপা তুমি এটা করো না, ব্যাপারটা এরকম কিন্তু না। করলে মেরে ফেলবো, করলে মেরে পুড়িয়ে ফেলবো। দেবো। হ্যাঁ, তো খুনের জানের ভয় মামলা করবে। হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি আপনি কখনো দেখেছেন যে এই যে যে পরিমাণ শিক্ষক ও আক্রান্ত মাই। হয়েছে 5ই আগস্টের পরে, এইটাই পৃথিবীর কোনো জায়গায় কোনো ইতিহাসে কোথাও ঘটেছে? প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা, আপা, আমরা যারা শিক্ষক, আমরা সামান্য বেতন পাই, আমাদের বাড়তি ইনকাম নাই বাংলাদেশে, আমরা খুব রিসার্চ প্রজেক্ট আমরা পাই না ওরকম। আহ, আর স্কুলের শিক্ষকদের কথা তো আপনি আরো জানেন। জান। আমরা বলি যে আমরা ওই সাদা ভাতে জুঁই ফুলের মতো করে ভালোবাসাকে আসলে মিশিয়ে খাই, ওটাই হচ্ছে আমাদের প্রোটিন। তো আপনি সেই জায়গাটা নষ্ট করে দিয়েছেন। আমার স্টুডেন্টের সঙ্গে আমার যে কমিউনিকেশন, আমাদের যে ভালোবাসা, স্নেহ, রেসপেক্টের জায়গাটা, একটা স্কুলের বাচ্চা দেখবেন যে আপনার বাচ্চা যদি ভুল করে, আমার ছেলেরা এটা করতো, ধরেন টিচার হয়তো একটু ভুল করে ফেলেছে বা কিছু, আমি একটু শুধরে দিলাম, ও আমাকে পাত্তাই দিত না। মিস বলেছে এটা, আমার মিস ছেলে। বলেছে, হ্যাঁ, হাত ধুইতে হবে। মিস বলেছে, মিস যেটা বলেছে সেটাই করতে হবে। আমরা তো পা ছুঁয়ে সালাম করতাম আপা, আমাদের জেনারেশন টিচারদেরকে হ্যাঁ, 5 হয়ে সালাম। রাস্তাঘাটে দেখলে যেখানে দেখেছি, সেই জায়গাটা নষ্ট হয়ে গেল আপা। এমন ভাবে নষ্ট করে দিয়েছে যে একজন শিক্ষকের যদি সম্মান না থাকে, আপনি কেমন করে আপনার স্টুডেন্টের সামনে যে দাঁড়াবেন? আর এটা কিন্তু এমন না যে আপনি ইনজেকশন দিয়েছেন, ডাক্তার পুশ করেছেন, মেডিসিন আপনাকে, আপনার মেডিসিন হচ্ছে আপনার কথা, আপনার ইমেজ। ইমেজ হচ্ছে আমার মেডিসিন আপা। যেই মেডিসিন দিয়ে, যেই পুষ্টি দিয়ে আমি আমার বাচ্চাটাকে পুষ্ট করব, আমার দেশটাকে পুষ্ট করব। একটা, একজন ইঞ্জিনিয়ার যদি ভুল করে, একটা ব্রিজ হয়তো ভেঙে যাবে। ডাক্তার ভুল করলে একজন পেশেন্ট মারা যাবে। আর একজন শিক্ষকের যদি ইমেজ সংকট তৈরি হয় এরকম করে, তো পুরো দেশ শেষ জাতি। হয়ে যাবে, এবং সেটাই হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দেখেছেন কদিন আগে, তাদের চাকরি হয়েছে 23 সালে, ওরা নিয়োগ, চূড়ান্তভাবে তাদের নিয়োগ দেওয়া হয়েছে, জাস্ট তারা হয়তো তখন জয়েন করবে এরকম, মানে সিলেকশন করা হয়েছে চূড়ান্তভাবে। তাদের কোলে 2-3 বছরের একটা বাচ্চা, কিভাবে তাদেরকে, মানে রাস্তায় টেনে হিসেবে, চুল ধরে টেনে হিসেবে আপনি একজন শিক্ষককে নিয়ে যাচ্ছেন আপা। আপনি তো আমাদের আর কিছু রাখেন নাই, মানে ইউনূস সরকার আমাদের কিছু রাখে নাই, শিক্ষকদের একদম শেষ করে দিয়েছে। মানে একদম মানে প্রত্যেকটা কাঠামোতে উনি আমাদেরকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে আসছে। পুলিশ, হুম। কে আপনার দেশের শৃঙ্খলা রক্ষা কে করবে? শৃঙ্খলা রক্ষা করবে? আমি একটা ভিডিও দেখছিলাম, পুলিশকে কারা জানি চেক করে করে ঢুকাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আর কোনোদিনও এই পুলিশ আর কোনোদিনও দাঁড়াতে পারবে আপা, আমি জানি না যে এদের কতদিনের দাঁড়াতে মানসিক হবে আপা। সুস্থতার দেশটা জন্য, আমাদেরকে ফেরত পেতে হবে। মানে এ, কারণ ও ভাববে যে আবার আমাকে এরকম যদি ঝুলিয়ে ঝুলিয়ে মারে, আবার যদি এরকম থানা পুড়িয়ে দিয়ে আমাকে মেরে ফেলে, মানে জঙ্গি ডাকাতদের দেশ, এবং ডক্টর ইউনূস হচ্ছে সেই জঙ্গি ডাকাতদের লিডার।
এবং এই দেশ এখন আক্রান্ত হয়েছে। এখন আওয়ামী লীগ বলেন, বিএনপিতেও যদি দেশপ্রেমিক থাকে, সবার আসলে ঐক্যবদ্ধভাবে, বা বাম রাজনীতিবিদ যারা আছেন, তাদের এই সময় আসলে দেশটাকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়া উচিত। আমি আওয়ামী লীগ নাকি আপনি বাম রাজনীতি করেন এটা দেখার সময় আসলে এখন আপার নাই। হ্যাঁ, ঠিকই বলেছেন আপা। আমরা এই প্রশ্নটাও করি যে আসলে এখন কি আমাদের জাতীয় ঐক্য, যেটা বলি একদম। আমরা যে মুক্তিযুদ্ধের প্রশ্নে, স্বাধীন দেশের প্রশ্নে এবং আমাদের মানুষের প্রশ্নে আসলে আমাদের একটা জাতীয় ঐক্য দরকার। মানে সেটা নিশ্চয়ই। আপনি নিশ্চয়ই আফগানিস্তান হতে চাইবেন না। না, হ্যাঁ, তো আমার হচ্ছে এখন দেশটা ভাই আগে উদ্ধার করি, তারপর আমি তুমি আবার দলাদলি করতে পারবো। অবস্থাটা এরকম। এরকম। হুম, হুম। সেটাই আপা। আমরা আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম আপা, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আপনি অনেক কিছু বললেন। আমি শুধু একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, আমার শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে উম, এই যে আমরা আমাদের যে দেশের যে আহ, মানুষগুলো আমাদের আহ, সংস্কৃতি থেকে দূরে সরে গেছে, হুম, হুম। এটা কিন্তু খুব ডেলিবারেটলি হয়েছে। আমাদের আমাদের কালচার, আমাদের বাঙালি সংস্কৃতি যেটা, সেটা কিন্তু আমাদের, আমরা ওটা ওই পথে না, একটু দূরে সরে গেছি। আপনার কি মনে হয় যে তরুণ প্রজন্মকে আপনি কিভাবে এই বার্তাটা দিতে চান যে আসলে আমাদের কালচার, কৃষ্টি, আমাদের সভ্যতা, আমাদের ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, এটা নিয়েই আমরা একটা ইউনিক জাতি, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এখানে একটা উদাহরণ দিই। আপনার প্রতিবেশী ধরেন অনেক রিচ, তার লিভিং রুমটা খুব সুন্দর করে সাজানো, গেলে আপনাকে নাইস নাইস খাবার খেতে দেয়। আপনি একদিন গেলেন, দুদিন গেলেন, 3 দিন গেলেন, রাইট? সে আপনার বাড়িতে এলো না, তারপর কি আপনি তার বাড়িতে যাবেন? আপনার হচ্ছে ব্যাকবোনটাকে শক্ত করতে হবে, মেরুদণ্ডটাকে শক্ত করতে হবে। আমি এ মাটিতে জন্মেছি, এই মাটি, এই ভাষা, এই সংস্কৃতি, এই পান্তা ভাত, এই ইলিশ মাছ ভাজা বা এই ভর্তা, এটা আমার খাবার, এটা আমার কালচার। আমার যে বাংলা গান, আমার যে এই যে কপালে আপনি টিপ পরে আছেন, এই যে সুন্দর একটা শাড়ি পরে আছেন, এটা আমার সংস্কৃতির অংশ। এবং আমার সংস্কৃতিটাকে এবং এটা আমার কিন্তু এমন না যে নব্য সংস্কৃতি, আমার 1000 বছরের সংস্কৃতি। পুরনো, হ্যাঁ, হ্যাঁ, 1000 বছর। এমন না যে আমি নতুন একটা এখান থেকে ওখান থেকে নিয়ে এসেছি। আমার মাটি থেকে এটা উঠে এসেছে। এই যে আমার যে ইমোশন, আমি যে অনেক গল্প করতে পছন্দ করি, খাবারের পরে একটু মিষ্টি খাই, মিষ্টি খেতে ইচ্ছে করে, এগুলো আমার কালচার। আমার যে শীতের সময় পিঠা খেতে হয় আপা, আমার যে খেতেই হয় তাই না, একটু রস, খেজুরের রস খেতে হয়, এটা আমার কালচার। আমাকে এই যে আমরা আড্ডাবাজ জাতি, আমরা একটু যদি কেউ বলে অলস, তো হ্যাঁ অলস, ওটাই আমি। ওটাই আমি। আমি ইমোশনাল, ওটাই আমি। আমি ইমোশনাল বলেই 9 মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি ইমোশনাল বলেই ভাষার প্রশ্নে আমি জীবন দিয়েছি, ওটাই আমি। এই আমিটাকে, এটা নাইস আমি, চমৎকার একটা আমি। এই সংস্কৃতিটাকে, এই আমিত্বটাকে যেন, আমি তো চাবো যে আমি ছড়িয়ে দিতে। আমি তো এখানে শাড়ি পরে কাঁচা বাজারও করি, মানে করতাম। আমি যখন বিশেষ করে এমবেসিতে ছিলাম, আমি তখন যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, আমি সবসময় আমার শাড়ি, আমার টিপ, আমার বাংলাদেশি ব্যাগ, বা আমি চেষ্টা করেছি আমার ভাষা যতদূর সম্ভব বাংলায় কথা বলাটা। এমবেসিতেও যতদূর সম্ভব বাচ্চাদের সাথে প্রোগ্রামগুলো সব বাংলায় করার চেষ্টা, বাংলায় বক্তব্য দেওয়ার চেষ্টা করা। কারণ অনেকেই ভাবছে যে অর্থনীতির সাথে তো এটার একটা সম্পর্ক আছে। সো আমাদের যারা ইয়াং প্রজন্ম, আমি তাদেরকে বলি যে অনেকে এখন এই যে চাইনিজ ভাষা শিখছে, কারণটা কি? তাদের ইকোনমিটা এখন বড় হয়ে গেছে, কাজের প্রয়োজনে আমার তার ভাষা শিখতে হচ্ছে। বাংলাদেশও খুবই ভালো করবে। বাংলাদেশে আপনি যদি সাবকন্টিনেন্টের দিকে তাকান, যে কজন নোবেল প্রাইজ পেয়েছে, আপনি যদি জাতিগত দিক দেখেন, বাঙালি সবচেয়ে বেশি পেয়েছে, অনেক বেশি। হ্যাঁ, ইউনুস সেটাকে নষ্ট করে দিল আর কি। হ্যাঁ, ওটা লোকজন সম্পর্কে আমার একটা খুব নেগেটিভ একটা এই ধারণা আপনি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ধরেন, আপনি আবার অমর রবীন্দ্রনাথ ঠাকুর, ধরেন, অমর্ত্য আরো, সেন, হ্যাঁ হ্যাঁ, আরো হুম, আছেন, হ্যাঁ। আরো আছেন। তো সব মিলে সো বাঙালি এবং গোটা ইউরোপে আসলে যত মানুষ, বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা তার চেয়ে বেশি। যেহেতু বেশ। বাঙালিত্বের কথা আসছে, সেখানে আপনি পশ্চিম বাংলাকেও ফেলে দিতে পারছেন না। না। বাঙালি মানে তো বাঙালি, হ্যাঁ। আপনি চাঁদে যদি যান, চাঁদের নাগরিকত্ব যদি আপনি নেন, সেটা আপনি বাঙালি, এই যে বলে না বাংলাদেশি আমেরিকান, আপনি বাঙালিত্ব থেকে কিন্তু বের হওয়ার সুযোগ নাই। আপনি মানে আমি কেন বের হব? আপনি দিস স্কিন ইজ টোন মাই চেঞ্জ আইডেন্টিটি। হতে পারবেন না তো, আপনার চেহারা হ্যাঁ। চেঞ্জ করতে পারবেন, আপনার চুল চেঞ্জ করতে পারবেন, কিছুই চেঞ্জ করতে পারবেন না। কাজে আমাদের উচিত আমার ভাষা, আমার সংস্কৃতিটাকে ফোকাস করে এটাকে কিভাবে আরো ছড়িয়ে দেওয়া যায়।
আমাদের ফুড কিন্তু সবাই লাইক করে, এটা আমার সংস্কৃতির একটা পার্ট। আপনি ফুডের মাধ্যমে হোক, আমার গান সবাই পছন্দ করে, আমার যে ড্রেস, আমার যে শাড়িটা, আপনি দেখেন ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, এদের নিজস্ব কোনো পোশাক নাই, খাবারই তো নাই আপা। ওই হাতে গোনা কিছু খাবার, ওই ওই সবারই একই ড্রেস, কিন্তু আমার যে স্বতন্ত্র, আমার যে আহ, এই যে কপালে একটা টিপ, এটা তো একদমই স্বতন্ত্র। আমার যে সাজার একটা ডিফারেন্ট স্টাইল, আমার যে পারিবারিক যে সম্পর্ক, আমাদের যে খুনসুটি, মানে সবকিছুই মিলায়, যার ফলে আহ, মানে আমি তো মানে ভীষণভাবে চাই আমাদের বাচ্চাদেরকেও শেখাই যে মানে যতটুকুন বাঙালিত্ব তাদের ভিতরে রাখা যায়, মানে যত বেশি ছড়িয়ে দেওয়া যায়, রাখা যায় না, ছড়িয়ে দেওয়া যায়। এবং এখনকার যারা ইয়াং জেনারেশন দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ওদের সাথে তো আমাদের একটু কমিউনিকেশন গ্যাপ আছে, একটু ভাষাগত গ্যাপও আছে। ভাষা মানে বাংলা ভাষার কথা বলছি না। আহ, প্রতিটা জেনারেশনে একটু বদলে যায় না? হ্যাঁ, বদলে হ্যাঁ, যায়, একটু অনেক বদলে বদলে যায়। যায়। মানে কিছু নিজস্ব, ওই বাংলাটা একটু নিজস্ব ঢঙে, নিজস্ব স্টাইলে বলে। তো ওদের আসলে অনেক বড় দায়িত্ব যে এটাকে আরো কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, নিজের ভাষাকে। কারণ আরেকজনের মা আর নিজের মা ব্যাপারটা ওরকমই, যে আমরা আমার মাকে যতটা ভালোবাসি, অন্য একজনের মা যত বেশি কোয়ালিফাইড হোক যা হোক, সে তো আরেকজনেরই মা। কিন্তু যদি কোয়ালিটির প্রশ্ন আসে, তাহলে বাংলা ভাষা আসলে কোনো দিক থেকে, বাংলা সংস্কৃতি কারো দিক থেকে কমতি নাই, প্রচারের অভাব। আমরা যেহেতু আর্থিকভাবে দুর্বল হয়ে গিয়েছি, 200 বছরের বিদেশি শাসন, তারপরে শোষণ, শাসন ঠিক না, শোষণ, সেই জাতাকলে পড়ে, তো সেখান থেকে মানে কিন্তু একটা দেশকে আবার ফিরে নিয়ে আসা যায় এখন। আমাদের ইয়াং জেনারেশনে এসে সুযোগও আছে, জাস্ট ইচ্ছে থাকলেই হয় যে হ্যাঁ এটা আমি করব। অনেক ধন্যবাদ রুমাপা। আসলে আমাদের সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল, এগুলো আমাদের বজায় রাখা, আমাদেরকে এগুলা বছরের পর বছর, হাজার বছর ধরে চলে আসছে, আরো হাজার বছর ধরে চলবে। আমাদের যেন লালন উৎসব বন্ধ না হয়ে যায়, ঘুড়ি উৎসব বন্ধ না হয়ে যায়, নাট্য উৎসব যেন বন্ধ না হয়। বাংলাদেশে ঘুড়ি উৎসব বন্ধ হয়েছে, হ্যাঁ, নাট্য উৎসবও বন্ধ হয়ে নাট্য গেছে, আমি উৎসব বন্ধ হয়েছে, সমকামী পয়লা বৈশাখ, মানে আমি আমি সরি, মর্মাহত আর কি। বসন্ত উৎসব বসন্ত উত্তরায়। উৎসব, আমি মানে মর্মাহত আর কি। আম, তো রুমা আপা, আপনি ভালো থাকবেন, আপনার সাথে আবারও আমরা কথা বলবো। আশা করি তখন যেন কথা বলি অনেক ভালো কিছু নিয়ে, হতাশার কথা যেন না থাকে। আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আবারও। আপনি ভালো থাকবেন। কৃতজ্ঞতা আপা আপনাদের প্রতি। আপনারা যারা বাইরে থেকেও, আপনাদের শত ব্যস্ততার ভেতরেও এই যে দেশের সংস্কৃতিকে ধরে রাখা, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা, প্রচেষ্টা, তো এটাকে সাধুবাদ জানাই। এবং আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নাই। আপনাদের এই যাত্রা অব্যাহত থাকুক। অনেক ভালো থাকবেন আপা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আহ একটা কথা প্রতিদিনই বলি, আজকেও বলছি, চলুন দেশটাকে ভালোবাসি। আহ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, ইতিহাস আমাদের প্রজন্মকে জানাই, এবং আমরা সবাই মিলে ভালো থাকি। নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।